হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের থেকে যে কোয়ারিজ গুলো পেয়েছি তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট ডাউট আমি সবার আগে ক্লিয়ার করব। সেটা হচ্ছে, তোমরা অনেকে ঠিক করে ফেলেছো যে তোমাদের ব্যাচ কাল পরশু থেকে হয়তো শুরু হয়ে যাবে, তো তোমরা কি কি টেস্ট সিরিজ ফলো করবে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে। তো সেখানে তোমরা অনলাইনে যে ব্যাচ নিচ্ছ তার সাথে অফলাইন যে টেস্ট সিরিজ ভাবছো জয়েন করবে, দুটোর সিলেবাস মিলছে না। সেটার জন্য তোমরা কি করবে? এবং আরেকটা জিনিস, তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করছো যে আমি যেহেতু বলেছিলাম এবছর যেহেতু কোয়েশ্চেন এরকম হচ্ছে, তারপরে অনেকেই আছেন যারা ব্যাচটা যখন পড়াবেন একটু মডিফাইড ভার্সন এবছরের জন্য পড়াবেন, তো সেক্ষেত্রে নতুন লেকচারটা ফলো করতে। তা আমি বলেছিলাম, বাট তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে সিলেবাসটা যখন শেষ হবে সেটা হতে হতে প্রায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হয়তো হয়ে যেতে পারে। এপ্রিল যদিও বলে না, মার্চ ম্যাক্সিমাম হয়। তো সেক্ষেত্রে তোমরা আগের বছরের লেকচারটা এখন ফলো করতে পারবে না। তাহলে তোমরা এই মুহূর্তে কি করবে? এই দুটো কোয়ারি সবার আগে ক্লিয়ার করব। সেটা হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে তোমরা এখন প্রচন্ড একটা হাইপার অ্যাক্টিভ স্টেটে আছো, মনে হচ্ছে আমি সব শেষ করে দেবো, এদিক থেকেও সিলেবাস করবো, ওদিক থেকেও সিলেবাস করবো, অনেক দুটো দুটো তিনটে মক টেস্ট দেবো, সমস্ত কিছু এখন মনে হচ্ছে। বাট একবার যখন ব্যাচটা কাল পরশুর পর শুরু হয়ে যাবে, তোমরা তখন দেখতে পাবে যে ওই রকম যা যা প্ল্যান ভেবেছিলে সেই মতো কিচ্ছু হচ্ছে না। সেটা তোমরা অফলাইন কোচিং জয়েন করো অথবা অনলাইন কোচিং জয়েন করো, এতগুলো একসাথে সামলাতে গেলে তোমরা হাঁফিয়ে যাবে। আর দুটো আলাদা আলাদা সিলেবাস প্যারালালি কমপ্লিট করার তো কোনো চেষ্টাই করতে যেও না, কারণ তাতে সব ঘেটে যাবে। এই ভিডিওটাই আমি কি করে এক একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য যে সারা বছরের রোড ম্যাপ সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে এটা ক্লিয়ার করে নেওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমাদের প্রথম টার্গেট হবে ব্যাচে যা করাচ্ছে আপাতত 2-3 মাস শুধুমাত্র সেটুকু ফলো করা। এর বাইরে আমরা ডায়ে বায়ে কোনো দিকে যাবো না। শেষের দিকে গিয়ে কি হবে সেটা তখন দেখা যাবে, যখন ফেব্রুয়ারি মাস আসবে। তখন যদি আমরা এতদিন যেগুলো পড়েছি, ধরো ফেব্রুয়ারি মাসে গিয়ে আমাদের আগে 60-70টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, সেটুকু যদি ভালোভাবে হওয়া থাকে না, সেটুকুর যদি রিভিশন প্রপার হওয়া থাকে, যে 10টা-15টা চ্যাপ্টার বাকি থাকবে সেটা করতে বেশি দিন টাইম লাগবে না। কিন্তু এখন থেকে যদি আমরা এটা ওটা সেটা সবকিছু করতে যাই, আমাদের সবকিছু ঘেটে যাবে। যেটুকু হচ্ছে সেটুকু করো, বারবার সেটা রিভিশন দাও। আর মক টেস্টের ক্ষেত্রে যেটা বলবো, দুটো মক টেস্ট চাইলে ফলো করতেই পারো, বাট নিজের যে ব্যাচে ভর্তি হচ্ছে সেই মক টেস্টটাকে মেন প্রায়োরিটি দাও। সাইডে যে মক টেস্টটা দেবে, যদি এই মুহূর্তে মনে হচ্ছে সিলেবাস মিলছে না, সেটা ছেড়ে দাও। এরপরে যখন মেজর টেস্ট সিরিজ চালু হবে হয়তো ডিসেম্বর জানুয়ারি থেকে, তখন সেই মক টেস্টটা দেবে। অথবা অক্টোবরের দিকে একটা অনলাইন ইনস্টিটিউশনেই মক টেস্ট চালু হবে, তো সেই সমস্ত মক টেস্ট গুলো তোমরা দিও। এখন আপাতত 2-3 মাস যে ব্যাচের সঙ্গে আছো সেই ব্যাচের সাথে কোয়েনসাইড করে পড়ো, অথবা সেই ব্যাচের সাথে মক টেস্টের সিলেবাস মিলছে এরকম করে মক টেস্ট যদি পাও তবে সেটা করো। বাট এরকমটা করো না যে আমার এখানে 11-এর টেস্ট চলছে, ওখানে আমি 12-এও আছে বলে সেটাও এখন করে ফেলছি। এত কিছু একসাথে এখন মনে হচ্ছে কয়েকদিন পরে গিয়ে সবকিছু প্রচন্ড ঘেটে যাবে, এটা আগে সাবধান করে দিলাম। এবার এরপরে ভিডিওটায় যাচ্ছি। তো প্রথমে আসি, সারা বছরে যে রোড ম্যাপটা আমরা ফলো করব সেটার জন্য ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমরা 5টা স্টেপ ফলো করব। সেই 5টা স্টেপের প্রত্যেকটা স্টেপ আমি যদি ফলো করি, গত বছর আমি বলেছিলাম, এবছর একটু মডিফাইড ভার্সন বলবো পেপারের প্যাটার্ন অনুযায়ী। বাট আমরা অনেকে আছি যারা এই ভিডিওটা দেখবো কিন্তু এর মধ্যে ফলো করবে হয়তো 100 জনে একজন। যেটা আমি বলবো সেটা আমি আমার 3টে ড্রপ ইয়ারে যখন আমি শিখেছি, প্রথমবারে শিখিনি, ধাক্কা খেতে খেতে শিখেছি, তারপরে এখন আমি এটা কনফিডেন্সের সাথে বলতে পারি, বারবার বলতে পারি, যত কঠিন প্রশ্ন আসুক না কেন, পরীক্ষাতে আমার মার্কস তো ম্যাটার করে না, পরীক্ষায় আমার র্যাঙ্ক ম্যাটার করে। আমি অন্যদের থেকে কতটা এগিয়ে আছি, আমার র্যাঙ্কটা ঠিকঠাক এলো কিনা গভর্নমেন্ট কলেজে সিলেকশনের জন্য, সেইটুকুর জন্য যেটা করার দরকার সেটা এই মেথড থেকে পাওয়া যাবে, এটা আমি আবারও গ্যারেন্টি দিয়ে বললাম। তারপরে শুরু করছি। আরেকটা ডিসক্লেমার, সেটা হচ্ছে 2024 সালে যাদের 600-র উপর নাম্বার ছিল কি 580-90 ছিল, আর এই বছর যাদের নাম্বার ঠিকঠাক র্যাঙ্ক আসলে আরো সেটা তোমরা বুঝতে পারবে যে বর্ডার লাইন স্টুডেন্ট যারা থাকবে তাদের জন্য এই মেথডটা হয়তো নয়, কারণ তারা অলরেডি জিরো থেকে অনেকটা প্রিপারেশন করেছে। তারা কি করবে সেটা আমি শেষ ভিডিওটাই বলেছি। এই ভিডিওটা আমি ধরে নিচ্ছি বাকি সবাই যাদের কনসেপ্ট একটু হলেও ল্যাগ থেকে গেছে, কোনো কারণে কোয়েশ্চেন প্র্যাকটিস হয়নি এবং মনে হচ্ছে আর একটু ভালো করে এবছর পড়ার দরকার, তাদের জন্য একদম জিরো থেকে এই ভিডিওটাই বলা। ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি বলেছি 5টা স্টেপ ঠিক করে ফলো করার কথা। তার মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে থার্মোডাইনামিক্সের 0th লয়ের মতন বলতে পারো, যে একটা 0 নাম্বার স্টেপ যদি কিছু হয় সেটা হচ্ছে আমি আমার সমস্ত মেটেরিয়াল অ্যারেঞ্জ করে ফেলবো। সারা বছর আমি একবার এটা একবার সেটা, এখন একরকম, তাও কয়েক মাস গেলে শুরু হবে বিভিন্ন নতুন নতুন কোর্স লঞ্চ হওয়া, নতুন নতুন টেস্ট সিরিজ, এই বিজ্ঞাপনের সময় তো সমস্ত কিছু আসবে। বাট আমি আমার
যেটা কর্তব্য, আমি যেটা ঠিক করব, আমি এটা করব, সেটা আমি স্থির করে নেব। এর বাইরে যত ভালো যা খুশি আসুক আমি সেটা করব না। আরেকটা জিনিস, ক্র্যাশ কোর্স এখন তো আসবে না, সেটা 6, 7, 8 মাস পরে আসা শুরু হবে। সেই যে মেইন ডিস্ট্রাকশনের সময়টা বছরের শুরুতে বলে রাখলাম, ক্র্যাশ কোর্স কিন্তু কখনো লং নোটের বিকল্প হতে পারে না, লং ভিডিওর বিকল্প কখনো ক্র্যাশ কোর্স না। এত ক্র্যাশ কোর্স ইউটিউবে রয়েছে, কি কোনো কোর্স আকারে রয়েছে, আমি কিন্তু আজ পর্যন্ত মাত্র একটা ক্র্যাশ কোর্স সবাইকে রিকমেন্ড করেছি, তাও সেটা বলেছি লং নোটের সাথে অ্যাড করার জন্য। শুধু একটা ক্র্যাশ কোর্স কখনো একটা চ্যাপ্টারের ভিত্তি হতে পারে না। একটা ক্র্যাশ কোর্স দিয়ে একটা কঠিন কঠিন চ্যাপ্টারের কনসেপ্ট বোঝা যায় না, হয়তো কোনোভাবে একটু সেটার জন্য দিয়ে নাম্বার বুস্ট আপ হতে পারে। তো লং নোট বানাতেই হবে, লং ভিডিও দেখতেই হবে। তার জন্য কি কি মেটেরিয়ালস আমি সারা বছর করবো এখন থেকে রেডি করে রাখবো, কোন স্যারকে ফলো করবো এখন থেকে রেডি করে রাখবো, সাপ্লিমেন্টারি আমি কোনো একটা ইউটিউবের থেকে কোনো ফ্রিতে, সেটার জন্য আমি আর কোনো টাকা পয়সা দেবো না, সেরকম একটা কিছু আমি সোর্স ঠিক করে রাখতেই পারি। তো এটা গেল আমার ভিডিও রিসোর্স। আমার সেই ক্লাসে নিশ্চয়ই কোনো ডিপিপি দেবে, অথবা কোনো একটা স্টাডি মেটেরিয়াল আমি ফলো করব, সেটা সেই কোচিং ইনস্টিটিউটের স্টাডি মেটেরিয়াল হতে পারে। আমি ফিজিক্সের জন্য পার্সোনালি কোয়েশ্চেন ব্যাংক হিসেবে অ্যালেনের মডিউল ফলো করতাম, কেমিস্ট্রির জন্য MT-CHAT ও ফিঙ্গার টিপস ফলো করতাম, NCERT এক্সাম্পলার ফলো করতাম, আর বায়োলজির জন্য আমি ফলো করতাম আরিহান্তের মাস্টার দ্য NCERT বলে একটা বই ছিল সেটা। আর এটা ছাড়া আমি প্রচন্ড মন দিয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনেকবার করেছি, ওটা মনে আমি 8-10 বার করেছি। তো এই ছিল আমার রিসার্চ। আর আমি কোন কোন স্যারের কাছে পড়বো পার্টিকুলারলি ঠিক না করলেও মোটামুটি ভাবে আমি জানতাম এই স্যার বা ম্যাডামকে আমার শুট হয়, এনাদের কাছে আমি করবো। তার সাথে আমি অ্যাডিশন হিসেবে কিছু হয়তো ভিডিও কখনো দেখলাম, সেটা আলাদা ব্যাপার ছিল। এটা গেল আমাদের প্রথম স্টেপ, স্টাডি মেটেরিয়াল অ্যারেঞ্জ করা। এরপরে আমাদের দ্বিতীয় স্টেপ, খুব ভালো করে যে লং ভিডিও আমরা দেখবো অথবা যে অফলাইন কোচিং এ যাবো সেই কোচিং এর ক্লাসটা অ্যাটেন্ড করা এবং সেটা নোট বানানো। অনেকে আমায় জিজ্ঞেস করছো যে নোটের তো PDF পাওয়া যায় অনেক কিছু, সেইগুলো আমি একদম সাপোর্ট করি না। আমি এখন MBBS এর 3rd ইয়ারে উঠে গেছি। MBBS এর 1st and 2nd ইয়ারেরও যত বড় নোট ছিল সেগুলো আমি সব হাতে বানাতাম। তো তোমরা কি নিট দেবে, তোমরা অনেক ছোট, এই বয়সে হাতে লিখবো না, ফাঁকি মারবো, PDF দেখে নোট পড়বো, আমি কোনোভাবে সাপোর্ট করবো না। তার কারণ নিজের হাতে আমরা যেটা লিখছি সেটা আমাদের ব্রেনে যেভাবে ঢুকছে, নিজের হাতের লেখাটা ভুলে গেলেও 6 মাস পরে আমরা যখন পড়বো যেভাবে আমাদের ব্রেনে থাকবে, সেইভাবে কোনোদিনও অন্য কোনো মেটেরিয়াল, কোনো প্রিন্টেড কিছু, কোনো PDF মাথায় ঢুকবে না। তো আমি সাপোর্ট করি নিজের হাতে লেখা নোট। আমার নিটের নোট এখনো কিছু কিছু আছে, সেগুলো যখন আমি আজ এত বছর পরে দেখি আমার তখন খুব ভালো লাগে, নিজের জন্য খুব প্রাউড ফিল হয়, যেগুলো আমি খুব কষ্ট করে বানানো নোট, আর ওগুলোর কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না। তো আমি তোমাদের এটাই সাজেস্ট করবো যে সবসময় নিজের হাতের লেখা নোট, নিজে লং নোট বানাও, শেষে গিয়ে সেটা খুব হেল্পফুল হবে। ওই শেষে, বছরের শেষে যখন এতগুলো ভিডিও লেকচার জমে যাবে না, তার যে PDF এরকম স্লাইড করে করে কোনোদিনও হবে না। এবং যে কোনো সাবজেক্টের ধরে নাও 10টা ভিডিও আছে একটা চ্যাপ্টারে, যখন আমি দ্বিতীয় দিনের ভিডিওটা দেখতে বসছি তখন আমার টার্গেট থাকবে আমি প্রথম দিনেরটা রিভিশন দিয়ে তবে দ্বিতীয় দিন দেখবো। এইভাবে যখন আমরা 5 নম্বর দিনে পৌঁছাবো তখন আমাদের টার্গেট থাকবে আগের দিনের 4টে লেকচার একবার পাতা উল্টে দেখে নিয়ে তবে 5 নম্বর ভিডিও অ্যাটেন্ড করা। এটা মানে আমি একটা লেকচার আবার 1 ঘন্টা ধরে রিভিশন করতে বসছি এমন না, জাস্ট 10 মিনিটে আমি পাতা উল্টে উল্টে দেখে নেবো আগের 4 দিন আমি কি পড়েছি। এইভাবে প্রতিদিন দেখতে দেখতে আমি যখন 10 নম্বর লেকচারে পৌঁছাবো আমার আগের দিনের 9টা লেকচার মাথায় থাকবে পুরোটা, আমাকে আর আলাদা করে চ্যাপ্টারটা পড়তেই হবে না, 10 নম্বর লেকচার হলো। এবং তারপরেও কোনো যখন মক টেস্ট আসছে তখন তো আমরা পড়ছি, অর্থাৎ একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার আগে আমার যদি 10 বার রিভিশন হয়ে যায়, এরপরে যখন আমি আবার চ্যাপ্টারটা রিভিশন দেবো তোমার মনে হয় যে তোমার সেটা মনে থাকবে না, সেটা তোমার ব্রেনে গেঁথে যাবে। এটার পরেও আমরা 2 সপ্তাহ পরে আবার 1 মাস পরে একবার সম্ভব হলে রিভিশন দেবো। যত বেশি রিভাইজ করবে জিনিসটা তত বেশি তোমার ব্রেনে থাকবে। এই যে বলছো না যে সিলেবাস অনেক দেরিতে শেষ হবে, এগুলো যদি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমার ব্রেনে ঢুকে যায়, সিলেবাস যতই দেরিতে শেষ হোক এগুলো তো তোমাকে পড়তে হচ্ছে না, এই রিভিশনটাই এখন থেকে ফোকাস করবে। এই টপিকটা শেষ করার আগে একবার বলে দিই, নোট যদি ভালো করে তৈরি না হয় এবং কনসেপ্ট ক্লিয়ার করে নোট বানানো না হয় ও নোটটা রিভাইজ অর্থাৎ নোটটা মুখস্থ করা না, নোটটা আত্মস্থ করা যদি না হয়, তাহলে কিন্তু এর পরের স্টেপ অর্থাৎ 3rd স্টেপ কোয়েশ্চেন সলভিং, সেটাতে তোমরা প্রচন্ড বিপদে পড়ে যাবে। কোয়েশ্চেন প্র্যাকটিস আমাদের করতেই হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারের মিনিমাম 100টা করে আমায় কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছাড়া। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যে সোর্স ফলো করবে, আমি আগেই বললাম, সেটা তোমরা ফিজিক্সের জন্য তোমাদের নির্দিষ্ট ইনস্টিটিউটের যে মডিউল সেটা করতে পারো, স্যারের দেওয়া DPP করতে পারো, অথবা DC বান্ডের নিটের যে বইটা আছে সেটা করতে পারো, MTG নিট গাইডের একটা বই আছে, যে এইগুলোতে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড লেভেলের থাকে এবং এখন কিন্তু সমস্ত কিছু লেভেল 3 পর্যন্ত করতে হবে। আগের দিনের ভিডিওতে একটা জিনিস মানে সাবধান করেছিলাম, সেটা হচ্ছে যখন এখন তোমরা ভাবছো যে আমরা অনেক হাইফাই লেভেলের ফিজিক্সের কোয়েশ্চেন করবো,
বাট সেটা একদম না। ফিজিক্স আমরা একদম বেস থেকে শুরু করবো, অর্থাৎ আমি অ্যালেন করেছিলাম বলে অ্যালেনের রেফারেন্সে বলতে পারি, লেভেল 1-এ যেমন আমাদের একদম প্রত্যেকটা ফর্মুলাতে পুট করে করে অঙ্কগুলো করতে হতো, তারপর ধীরে ধীরে যখন আমরা একটু 100 নম্বর কোয়েশ্চেনের দিকে এগোচ্ছি লেভেলটা কঠিন হওয়া শুরু হতো, ঠিক ওই মেথডটাই আমরা ফলো করব। বাট যেখানটা গিয়ে আমরা থেমে যেতাম সেখান থেকে আমরা আরেক ধাপ এগিয়ে, অর্থাৎ লেভেল 3-তে যে কোয়েশ্চেন গুলো থাকতো সেগুলো অ্যাটেম্প্ট করব। তাহলেই আমাদের প্রিপারেশনটা 100% কমপ্লিট হয়ে যাবে। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো মানে কোয়েশ্চেন নর্মালি আসে, বাট ওই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, অ্যাসার্শন রিজন কোয়েশ্চেন, এগুলো আমরা বেশি করে করবো। আমি যে বইটার কথা বললাম সেই বইটাতে খুব সুন্দর করে থাকতো। এবং সেটা ছাড়া তোমরা যে সোর্সই ফলো করছো সেইখানে যে কোয়েশ্চেন প্রোভাইড করা হচ্ছে বা তোমাদের যে মডিউল আছে, খুব বেশি এনসিইআরটির বাইরে যাওয়ার দরকার নেই বায়োলজির ক্ষেত্রে বলছি, বাট আমরা মোটামুটি ওটুকুই ফলো করার চেষ্টা করব। আর আশা করি বায়োলজি এইভাবে হয়ে যাবে। বাট ফিজিক্স কেমিস্ট্রিটা আমরা একটু স্পেশাল ধ্যান দেবো, তার কারণ এবছর ফিজিক্স এসছে মানে পরের বছর ফিজিক্সই আসবে, এটা তো কোনো মানে নেই। যে কোনো সাবজেক্ট ওরা যা খুশি করতে পারে, তোমরা সবাই আশা করি এতদিনে বুঝে গেছো। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যখন আমরা এগুলো করবো এটার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, পারলে বায়োলজিও। এতদিন শুধু কেমিস্ট্রি বলেছিলাম, যারা আমার লাস্ট ইয়ারের ভিডিও দেখেছো জানো যে মানে কেমিস্ট্রিতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের বাইরে যে কটা কোয়েশ্চেন ওরা আসতো, আমি এতবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা করেছিলাম যে আমার পক্ষে অ্যানালাইসিস করাটা খুব সোজা হয়ে গিয়েছিল। সেই কোয়েশ্চেনগুলো ওরা দিতে এনসিইআরটি এক্সাম্পলার বইটার থেকে, সেটা সিঙ্গেল এমসিকিউর যে অপশনগুলো হতো সেটা থেকে দিতে পারে, অথবা মাল্টিপল অ্যান্সার যেগুলো ছিল সেখান থেকেও হতো। তো সেখান থেকে ওরা কোয়েশ্চেনগুলো তুলতো। ফিজিক্সটা তখন করিনি এবং তখন লাগতো না। বাট এই মুহূর্তে যখন ওরা ফিজিক্স কোয়েশ্চেনটা কঠিন করছে এবং আবার ওরা পুরোনো জায়গায় যাচ্ছে, সেখানে একটা হাই চান্স থাকবে যে ফিজিক্সে ওরা এনসিইআরটি এক্সাম্পলারের থেকে কোয়েশ্চেন হয়তো কনসেপ্টটা তুলে দিল। তো এটা তোমাদের কাছে একটা বিশাল বড় টুল হিসেবে কাজ করবে, যদি তোমরা মোটামুটি ভাবে একটা আইডিয়া পাও যে এই বইটা করলে সেখান থেকে খুব কম সংখ্যক কোয়েশ্চেন থাকে, ওখানে 10টা-15টা, বাট এই 10টা-15টা না প্রচন্ড কোয়ালিটি সম্পন্ন কোয়েশ্চেন থাকে। তো প্রিভিয়াস ইয়ার করার পরেও যদি তোমরা সলভ করো না, তোমরা বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ারের থেকে ওটা কতটা আপার লেভেল কোয়েশ্চেন এবং কতটা একটা বুদ্ধিদীপ্ত কোয়েশ্চেন। ওটা করার জন্য কতটা তোমাদের ব্রেনটা ঘাটাতে হচ্ছে। বায়োলজিও করে নিও পারলে, বেশি তো কোয়েশ্চেন না, কি দরকার রিস্ক নেবার। এটা গেল থার্ড স্টেপ, সেটা হলো কোয়েশ্চেন প্র্যাকটিস। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফোর্থ স্টেপ, সেটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্টেপ। কোয়েশ্চেন যতই কঠিন হোক, কিছু সংখ্যক কোয়েশ্চেন অন্তত এই ফর্মুলার বাইরে যাবে না, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। যেটা যে কোনো পরীক্ষা তোমরা পৃথিবীর অ্যাটেম্প্ট করো না কেন, সেই পরীক্ষাটায় বসতে গেলে যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা না পড়ে যাই এবং সেটা আমাদের মাথায় না থাকে, তাহলে আমরা সেই পরীক্ষাটা বসারই কোনো মানে হয় না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অতটা ইম্পর্টেন্ট না হলেও এখন করতেই পারো, কারণ বলা যায় না এখন বায়োলজি দু একটা বাইরে থেকে আসছে না, হয়তো এই প্রিভিয়াস ইয়ার পুরোনো অনেক 1995 সালের কোয়েশ্চেনটা চলে এলো যেটা এনসিইআরটির বাইরে ছিল, কিছুই গ্যারেন্টি দেওয়া যায় না। তো আমরা কোনো রিস্ক নেবো না, আমরা পুরো যত বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যাভেলেবেল আছে সেরকম একটা বই কিনে নেবো। কোনো কোচিং মডিউলের পিছনে দেওয়ার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা করবো না, মডিউলে আমরা ওটা স্কিপ করে দেবো। আমরা আলাদা করে প্রিভিয়াস ইয়ারের 3টে যে বই পাওয়া যায় সেই বইয়ের একটা সেট কিনে নেবো, সেটার সলভ করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অন্তত কিছু না হলেও আমরা অনেকবার করে করব। যেগুলো আমরা পারবো না এই কোয়েশ্চেন প্র্যাকটিস ও প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের সময়, সেগুলো আমরা রেড মার্ক করে রেখে দেব। যেগুলো আমরা ভুল হচ্ছে সেগুলো আমরা ক্রস করে রেখে দেব। আমার যদি মনে হয় আমি একটা, যদি পারি, আমি করেছিলাম একটা খাতা বানিয়ে রেখেছিলাম, যেগুলো পারতাম না সেটা আমি ওই খাতার মধ্যে তুলে রাখতাম এবং ওই খাতাটা আমাকে প্রচন্ড হেল্প করেছিল ফাইনাল পরীক্ষার সময়তে। অর্থাৎ যখন আমি মক টেস্টের আগে রিভিশন দিতাম একবার, যখন আমি নিটের আগে শেষ কয়েকদিনে রিভিশন দিয়েছি, ওই যে আমার মিস্টেক কপি, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের কপি, আমাকে তো অন্তত প্রচন্ড হেল্প করেছিল। তো সেইভাবে আমি যদি পারি, প্রিভিয়াস ইয়ার মার্ক তো ম্যান্ডেটরি করতে হবে, যাতে পরে দেখো আজকে একটা চ্যাপ্টারে 90টা কোয়েশ্চেন আছে, আমি যখন দ্বিতীয়বার করবো আমার পক্ষে তো 90টা কোয়েশ্চেন করা সম্ভব না, এবং যেগুলো বারবার রিপিট সেটা আমি করবোই বা কেন, যেগুলো কনসেপচুয়াল, যেগুলো আমার ভুল হচ্ছে সেটা আমি যদি মার্ক করে রাখি, যেটা তুমি পারছো না সেটা গোল করে রাখবে, যেটা ভুল হচ্ছে সেটা ক্রস দিয়ে রাখবে। এইভাবে যখন তুমি আবার সেকেন্ড টাইম করবে, শুধু ওই কোয়েশ্চেনগুলো আমি দেখবো, যেখানে আমি নতুন কিছু শিখলাম সেইটুকু আমি দেখবো। এমন আমি সব বারবার করবো, সহজ জিনিসটাও আমি বারবার করবো, কারণ প্রিভিয়াস ইয়ারে তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের একটা মিক্সচার বলতে পারো, সেখানে সহজও আছে কঠিনও আছে। আমরা কনসেপচুয়াল কঠিনটা বারবার করব। আর আমার মনে হয় যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম যাদের, ধরো তোমরা আবার প্রিপারেশন নিচ্ছ বলে স্থির করেছো, প্রথম দুটো স্টেপ তো অনেকেই ঠিক করেই মোটামুটি পালন করেছিলে, যে আমি লং নোট দেখছি, সেটা নোটটা করছি। অনেকে তো বলেছো তোমরা নাকি 2-3টে স্যারের থেকে এত বেশি লেকচার দেখে নিয়েছো যে কোয়েশ্চেন প্র্যাকটিসের টাইম পাওনি। আমি একটা কথা বারবার বলে দিলাম, স্টেপ নাম্বার 1-2 সবাই করবে, 3-4 তারপরে 5 এইটা যে করবে না তার কিন্তু কোনো দিন সিলেকশন হবে না। কোয়েশ্চেন অ্যাটেম্প্ট না করে কেউ যদি 5 নম্বর স্টেপ
অর্থাৎ মক টেস্ট দিতে বসে তার মক টেস্টে কোনো দিন ভালো নাম্বার আসবে। 5 নম্বর স্টেপ মক টেস্ট, সেটা এই পুরোটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং 5 নম্বর স্টেপকে ফলো করার জন্য 3 এবং 4কে স্কিপ করে আমরা কোনো দিনও 5 নম্বর স্টেপের জায়গায় আসতেই পারবো না। অর্থাৎ আমি যদি প্রতিটা চ্যাপ্টারে 100-150টা কোশ্চেন না প্র্যাকটিস করি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না প্র্যাকটিস করে মক টেস্ট দিতে যাই, এই যে এরপরে তোমাদের মক টেস্ট শুরু হবে, তোমরা, আমি আগে থেকে বলে রাখছি, কোশ্চেন করবে যে দিদি কেন আমার মক টেস্টে নাম্বার আসছে না। এটাই হবে তার রিজন যে আমরা কোশ্চেন প্র্যাকটিস না করে মক টেস্টে বসেছি। যে কোশ্চেন পারিনি সেগুলো কিভাবে হচ্ছে সলভ সেটুকু আমরা মানে শিখছি না, সেটা থেকে কিছু আমরা, তারপরে আমরা মক টেস্ট দিতে এমনি এমনি চলে যাচ্ছি, তার ফলে মক টেস্টে নাম্বার আসবে না। যখন প্রথম ড্রপে আমি দিতাম আমারও নাম্বার আসতো না। কি করে শিখলাম? ধাক্কা খেতে খেতে আস্তে আস্তে সময়ের সাথে নিজে নিজে শিখে গেছিলাম। আর সেই জন্য এটা আমি তোমাদের বলছি, তোমাদের কোর্স শুরু হওয়ার আগে বলছি, যাতে তোমাদের কোনো ভুল না হয়, প্রথম দিন থেকে তোমরা যাতে এইভাবে প্র্যাকটিস করতে পারো। মক টেস্ট তোমরা দিতে গেলে এইভাবে এতগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করার পর মক টেস্ট ভালো হতে বাধ্য, যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে লং নোট বানিয়ে সেটা রিভিশন দিয়ে থাকো, যদি তোমরা ভালো করে কোয়েশ্চেন প্র্যাকটিস করে থাকো, কোয়েশ্চেনের থেকে যে যে ভুলগুলো হয়েছে, যেগুলো তোমরা পারোনি, সেগুলো শিখে গিয়ে মক টেস্টে বসো ঠান্ডা মাথায়, কাম ভাবে, নিটের মতন করে প্রিপারেশন নিয়ে, ওটাকেই মেন নিট ভাবতে হবে, দিয়ে যদি তোমরা মক টেস্ট দাও, তাহলে দেখবে তোমাদের মক টেস্টটা অটোমেটিক ভালো হবে। একটা স্ট্যান্ডার্ড স্কোর তো আসবেই। আর এই বছরের জন্য স্পেশাল আমার টার্গেট হবে সমস্ত মক টেস্টে, দেখো কত নাম্বার নিটে আসবে, এটা কত নাম্বার কাট অফ যাবে এটা আমরাও এখনো জানি না, এবং এবছর যা কাট অফ যাবে পরের বছর সেটাই কাট অফ যাবে, তারও কিন্তু এখন কোনো গ্যারেন্টি নেই। কোয়েশ্চেন খুব সোজা এলে কাট অফ খুব বেড়ে যাবে, কোয়েশ্চেন এবছরের মতো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এলে কাট অফ কমে যাবে। তো আমরা কি করতে পারি? আমরা যে কোচিং এ বসছি সেই কোচিং এ মোটামুটি ভাবে টপ করা আমাদের উদ্দেশ্য হবে, তবে আমরা একটা ভালো র্যাঙ্ক পেলে বলতে পারি যে আমরা প্রস্তুত হচ্ছি এবছরের জন্য। এতদিন আমরা 600 পেলে মক টেস্টে বলতে পারতাম যে ঠিক আছে আমাদের 600 আসছে মানে আমরা ভালো স্কোর করছি, আমরা চান্স পেয়ে যাবো। বাট এবছর যে কোশ্চেন এলো এরপরে হয়তো তোমরা পরীক্ষাতে 500 পেলে, তুমি কখনো ভেবে নিতেই পারো আমি দারুণ স্ট্যান্ডার্ড স্কোর করছি। কেউ হয়তো 600 পেলো, সে হয়তো আবার ভাবছে যে আমি ঠিকঠাক স্কোর করছি। তো তোমরা বুঝবে কি করে? নাম্বারের ভিত্তিতে হবে না, কারণ এখন কিরকম মক টেস্টের স্ট্যান্ডার্ড থাকবে সবকিছু সেই কোচিং ইনস্টিটিউটের স্যারদের উপর ডিপেন্ড করছে। আমি কি দেখতে পারি? আমি আমার র্যাঙ্ক দেখতে পারি। বছরের শুরু থেকে আমার টার্গেট থাকবে ওই মক টেস্ট হলো আমার এক একটা নিট, ওটাকে আমি নিট মনে করে পরীক্ষা দেব, এবং মক টেস্টে আমি অন্যান্য সবার থেকে ভালো র্যাঙ্ক করব, এবং মোটামুটি প্রথম দিকে থাকার চেষ্টা করব, না পারি থাকতে ইমপ্রুভ করব, বাট আমাদের ওটা লক্ষ্য থাকবে। এই 5টা স্টেপ তোমরা যদি ঠিকঠাক ফলো করো, তারপরে যদি তোমাদের মক টেস্টে নম্বর না আসে, তখন তোমরা আমাকে ডিএম করে বলবে যে তুমি দিদি যা যা বলেছিলে আমি সমস্তটা করেছি, তারপরে আমার মক টেস্টে নাম্বার আসেনি। এটা বলার তোমাদের জায়গা থাকবে না, আমি জানি বলে এইভাবে ভিডিওটা বলে বানালাম। আর প্রত্যেকটা স্টেপ ফলো করো, মনে না থাকলে একটা খাতায় একবার 2x স্পিডে দিয়ে দেখে সেটা লিখে রাখো যে আমাকে সারা বছর এটা এটা করতে হবে। এইটুকু করতে পারলে আমি গ্যারান্টি দিচ্ছি কোশ্চেন যেমন আসুক তোমরা করবে। আর তোমাদের মধ্যে অনেকের হয়তো এখন ডাউট হবে যে আমি যেই মেনের ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবো কিনা, একটু এখন ছেড়ে দাও। এখন আগে ইট বলেছিলাম যে কিভাবে কাটতে হয়, একটা একটা করে গেঁথে তবে না একটা অট্টালিকা তৈরি হয়। আপাতত এটা দিয়ে শুরু করো, যদি যেই মেনের ফিজিক্স করার মতন টাইম থাকে, কেমিস্ট্রি করার মতো টাইম থাকে, নিশ্চয়ই করবে। আর দেখবে তোমাদের এখন থেকে স্যাররাই ব্যাচের মধ্যে অনেক কিছু করিয়ে দেবেন। তো স্যাররা যেটা পড়াচ্ছেন সেটা ভালো করে ফলো করো। এরকম কোনো কোচিং নেই যেই কোচিং এ আমি যেটা পড়াচ্ছে সেটা যদি আমি A to Z ফলো করি তারপরে আমাদের সিলেকশন হয়নি। এটা আমরা বছরের শুরুতে বিশ্বাস করি না। আমরা একে ওকে তাকে জিজ্ঞেস করি এটার সাথে এটা করবো, ওটার সাথে ওটা করবো, আলটিমেটলি আমরা কোনোটা করতে পারি না। আমি নিজে এটা বলছি কারণ আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করেছি। যেটুকু করাচ্ছে সেটুকু খুব ভালো করে করো, সেই স্যারকে তোমার দ্রোণাচার্য মনে করো, করে তুমি পড়তে শুরু করো, দেখো তোমার সিলেকশন হবেই। এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি এসেছি। তোমাদের যা যা ডাউট হবে সবকিছু ভিডিওর কমেন্ট বক্সে লিখবে। আর কিছু পার্সোনাল ডাউট হলে তোমরা আমার টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো, হয়তো 2-1 দিন সময় লাগবে, বাট কমেন্টে লিখলে আমি সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারবো। আর অল দ্য বেস্ট, খুব ভালো করে এবছরের জার্নিটা শুরু করো, প্রচন্ড পজিটিভ একটা ভাইব নিয়ে শুরু করো। যা হয়ে গেছে হয়ে গেছে, নেভার রিড ইউর বুক ব্যাকওয়ার্ডস। সামনে এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও আমাদের জীবনের লক্ষ্য। এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।